ধুমধাম করে বিয়ে হয়েছে আমার কিছুক্ষণ আগে। আজ আমার বাসর রাত। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে বাসরঘর। কিন্তু আমার ইচ্ছায় এই বিয়ে হয়নি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। এক বখাটে যুবকের লালসার শিকার আমি। আমার বাবা মায়ের গলায় ছুরি ধরে আমাকে বিয়ে করেছে। এর আগে বিভিন্নভাবে আমায় জ্বালাতন করতো ওই ছেলেটা। বড়লোক বাপের ছেলেরা যেমন হয় আর কি। এরা যতই ভালো হোক না কেন, এরা মানুষকে মানুষ মনে করে না। আমাকে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু আমি তো কোনো দিনই ওই গুন্ডার বউ হতে চাইনি। আমি আবিরকে ভালোবাসি জেনেও আমায় জোর করে বিয়ে করেছে সে। কিছু সময় পর দরজা লাগানোর আওয়াজ পেলাম। বুঝলাম পশুটা আমার দিকেই আসছে। একদম আমার কাছে আসবেন না বলে দিলাম। আমি তোমাকে ভালোবাসি তিশা। ভালোবাসার কি বোঝেন আপনারা? শুধু ভোগ করা কি ভালোবাসা? এটাই মনে করেন আপনারা। কিন্তু তিশা বলে আমার দিকে এগিয়ে আসতেছে। আমি একটা ছুরি তার দিকে ধরলাম। খবরদার আমার সামনে আসবি না। আমার সামনে আসলে আমি নিজেকে শেষ করে ফেলবো। তন্ময় কিছু না বলে বাইরে চলে গেল। খুব কান্না আসছে আমার। কি দোষ করেছিলাম আমি যে আমার সাথে এমনটা হলো? আমি কখনো ভাবতেই পারিনি এমন একটা ছেলের সাথে জীবন কাটাতে হবে আমার। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। বাবা, মা আর আমি, এই তিনজন মিলে আমাদের সুখের সংসার। ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল বিসিএস ক্যাডার হব, তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি সবসময়। ইন্টারমিডিয়েট দিয়ে ঢাবিতে চান্স পাই। আমার পড়াশোনার সুবিধার জন্য পুরো পরিবার ঢাকায় চলে আসে। প্রথম দিন গিয়ে দেখি কিছু ছেলে একটা ছেলেকে মারছে। আমি কোনোদিনও অন্যায় সহ্য করতে পারি না। কি হলো, আপনারা ছেলেটাকে এভাবে মারছেন কেন? ওই তুই কে? যেখান থেকে এসেছিস ওইখানে চলে যা। আপনারা আমার সামনে একজনকে মারবেন আর আমি চুপ করে থাকবো? তা হতেই পারে না। এই শোন, একে দেখতেছিস, ছেঁড়া কাপড়, ছেঁড়া ফাটা কাপড়। বেশি বাড়াবাড়ি করলেও তোরও কিন্তু একই অবস্থা হবে। তাদের গালে ঠাস ঠাস করে দুটি থাপ্পড় বসিয়ে দিলাম। তোর সাহস হয় কিভাবে এমনভাবে কথা বলার? তোর সাহস হয় কিভাবে আমাকে মারার? এই বলেই আমার হাত ধরে ফেললো ছেলেটি। ছাড়ুন, ছাড়ুন বলছি। এই ছেড়ে দে, পিছন থেকে কেউ একজন বলল। কথা বলার পরই ছেলেটা আমাকে ছেড়ে দেয়। পিছনে ঘুরে দেখলাম একটা ছেলে আমার দিকে এগিয়ে আসছে। আমার মাঝে ভয় কাজ করছে। কি নাম তোর? জি, তিশা। তোকে আমার ভালো লাগছে, আমি তোকে বিয়ে করতে চাই। তার মুখ থেকে কথাটা শুনেই আমি বেবাচাকা খেয়ে গেলাম। কোনো মতে সেইখান থেকে বেরিয়ে আসি। খোঁজ খবর নিয়ে জানতে পারি ছেলেটার নাম তন্ময়। বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে, বখাটেগিরি করে বেড়ায়। এরপর থেকে দেখতাম কোনো ছেলে আমার সাথে বেশি সময় কাটাতো না। ছেলেগুলো আমাকে দেখলে ভাবি ভাবি বলে ডাকতো। তন্ময় আমাকে বারবার প্রপোজ করলেও ওকে দেখে আমার খুব রাগ হইতো। তিশা, আই লাভ ইউ ঠাস ঠাস করে তার গালেও দুইটা চর বসিয়ে দিলাম। এই নে তোর উত্তর। আমি তোমাকে আমার করেই ছাড়বো তিশা। এখান থেকে গেলে আমি খুশি হব। তুই এখান থেকে চলে যা। তন্ময় চলে গেল। আমার বান্ধবীরা আমায় এসে বলল, তন্ময় ভাই মনে হয় তোকে সত্যিই ভালোবাসে। এইসব ছেলেকে আমি ভালোবাসি না। তোরা ভালো করেই জানিস আমি আবিরকে ভালোবাসি। যাই হোক, আজ যেটা করলি তুই, তুই ব্যতীত অন্য কেউ থাকলে এতক্ষণে কবরে শুয়ে যেত। দিন দিন তন্ময়ের অত্যাচারের মাত্রা বেড়ে গেল। ওর ভয়ে আবির আমার কাছে বেশি সময় থাকতো না। একদিন আমাকে আবিরের সাথে দেখে ফেলে তন্ময়। সেই দিন সন্ধ্যায় আমার বাসায় জোর করে ঢুকে আমার বাবা মায়ের গলায় ছুরি ধরে বলে, তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে তোর বাবা মাকে শেষ করে দেব। সেই দিন ভয়ে বিয়ে করি তাকে। তারপর সে তার বাবা মাকে নিয়ে আসে। আমার বাবা তার বাবার কোম্পানিতে জব করে। তারা আমাকে বউ হিসেবে মেনে নেয়, যার ফলে আজ বিয়ে হলো। কিছু না ভেবে আবিরকে ফোন দিলাম। আবির, আমাকে এইখান থেকে নিয়ে যাও প্লিজ। তুমি চিন্তা করিও না, সময় মতো তোমাকে আমি নিয়ে যাব। আবিরের কথা বলা শেষ হলে ফোন রাখা মাত্র পিছন দিয়ে ঘুরে দেখি তন্ময় দাঁড়িয়ে। এই, কার সাথে কথা বলছিলে? আপনাকে বলতে হবে নাকি? মুহূর্তেই একটা জানোয়ারের রূপ ধারণ করলো সে। কুকুরের মতো মারতে থাকলো আমাকে। সিগারেট দিয়ে আমার হাতে ছেঁকা দিতে লাগলো সে। আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দেন। খেয়াল করলাম উন্মাদের মতো করছে সে। আমাকে মনে হয় মেরেই ফেলবে সে। খুব কষ্ট লাগছে, কিন্তু জানোয়ারটার চোখেরও পানি আমি কোনো মতেই ছাড়াতে পারছি না ওর থাবা থেকে। ও অল্প অল্প করে আমাকে সিগারেটের ছেঁকা দিতে লাগলো। প্লিজ আমায় ছেড়ে দেন, আমার খুব কষ্ট হচ্ছে। তোকে আগে ভাবা উচিত ছিল। আমাকে ছেঁকা দিতে লাগলো আর একটা উন্মাদের মতো আচরণ করতে লাগলো সে। ও আম্মু গো, বাঁচাও আমাকে, এই লোক আমায় মেরে ফেলবে, কেউ বাঁচাও আমাকে। ব্যথায় চিৎকার করে কাঁদতে লাগলাম আমি।
ওই চুপ থাক, একদম কথা বলবি না। আমার কান্নার আওয়াজ শুনে আমার শাশুড়ি আর ননদরা আসলো, দরজায় টোকা দিতে লাগলো। বৌমা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি কিছু বলতে যাব তার আগে জানোয়ারটা আমার মুখ চেপে ধরে এবং আমার দিকে চোখ রাঙিয়ে সাবধান করে দেয় যেন আমি বেশি চিৎকার না করি। আমি ভয়ে চুপ হয়ে গেলাম। কই আম্মু, কিছু হয় নাই তো? মনে হয় পাশের বাসায় আবার মারামারি লাগছে। ও বৌমা, ঠিক আছে তাহলে। হ্যাঁ মা, তো ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ মা, ঘুমাচ্ছি। শাশুড়ি মা চলে যাওয়ার পর উনি আমার মুখ ছেড়ে দিলেন। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম, আর একটু হলেই হয়তো আগামী দিন আমাকে কবরে থাকতে হতো। উনি আমার কাছে আসতে চাইছে, খবরদার আমার কাছে আসবেন না বলে দিলাম। আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। বিশ্বাস কর, আমি তোমাকে খুব ভালোবাসি, 6 বছর আগে থেকে। এই লোক পুরাই সাইকো, এখন বুঝলাম। আমাদের দেখা মাত্র 3 মাস, আর এই লোক বলছে 6 বছর আগে। এমন একটা সাইকো ছেলে আমাকে 2 দিনে মেরে ফেলবে। যদি সত্যিই ভালোবাসেন তাহলে এইভাবে কষ্ট দিতেন না। সরুন। কাঁদতে কাঁদতে বিছানার একপাশে গুটিয়ে গুটিয়ে মেরে ঘুমিয়ে পড়লাম আমি। ঘুম আসছে না ব্যথায়, 2 হাত জ্বালা পোড়া করছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়, কিন্তু জানোয়ারটা যদি আবার মারে। একটু পর সাইকো লোকটা আবার ঘরে আসলো, হাতে বরফ আর মলম নিয়ে। কিছু না বলে আমার দিকে এগিয়ে এসে আমাকে উঠিয়ে নিজের কোলে বসালো। আমি কিছুই বলতে পারলাম না, এই ভয়ে যদি আবারও মারে। তোমার অনেক কষ্ট লাগছে তাই না সোনা? কাঁদছে আর বরফ লাগিয়ে বলছে। আমাদের কি কষ্ট হয় না নাকি? রাগী হয়ে বললাম আর উঠে যেতে লাগলাম। উনি আমায় একটানে আবার নিজের কোলের মাঝে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মলম লাগিয়ে দিতে লাগলো। জানো, এই কয়েক বছর আমি তোমাকে ছাড়া একদম ভালো ছিলাম না। সবাই আমাকে সাইকো বলে, কিন্তু আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো। লোকটা পাগল নাকি? বারবার বছরের কথা বলে কেন? আমি তো এই লোকটাকে চিনিই না। তার চোখের দিকে তাকালাম কিছুক্ষণ আগে, যার চোখে শুধুই হিংস্রতা ছিল, এখন সেই চোখে শুধুই ভালোবাসা। চোখ দিয়ে খালি পানি পড়ছে তার। মনে হয় আমার কষ্ট হলে এই পশুটারও কষ্ট হয়। ম্যাজিক দেখবা, তোমার কষ্ট একেবারে শেষ হয়ে যাবে সোনা। কিভাবে? কাঁদো কাঁদো হয়ে বললাম। উনি কিছু না বলে আমার 2 হাতে চুমু দেওয়া শুরু করলেন। সত্যি কথা বলতে একদম সব কষ্টই চলে গেল। একেই কি বলে আমি জানি না। এরপর কিছু না বলে আমাকে বিছানায় ফেলে দিল, তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি কিছুতেই ছাড়াতে পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমি তার বুকে ঘুমিয়ে আছি। পশুটা যেভাবে ঘুমিয়ে আছে কেউ বলতেই পারবে না এ একটা সাইকো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতে যাব, ঠিক তখনই উনি আমাকে দেওয়ালের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। এই লোকের শক্তিতে কিছুই পেরে ওঠা যাবে না। উনি কিছু না বলে আমাকে কিস করা শুরু করলেন। যতই ছাড়ানোর চেষ্টা করি তত শক্ত করে কিস করে। আল্লাহ গো, এই লোক থেকে আমাকে বাঁচাও। এই লোকের মাথায় কোন সময়ে কি চলে কিছুই বুঝে উঠতে পারি না। ওনার কিসে আমার দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা। প্রায় 15 মিনিট পর আমাকে ছাড়লো। আমি রুমের বাইরে চলে আসি এক দৌড়ে। বাইরে এসে দেখি মা রান্না করছে। আমাকে দেখে মা খুব খুশি হলেন। আয় মা, খেতে আয়। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ। একজন সাধারণ কর্মচারীর মেয়েকে যারা খুশি মনে নিজেদের ছেলের বউ করে মেনে নিতে পারে, তাদের মতো লোক পৃথিবীতে আর হয় না। এমন সময় আমার ছোট ননদ বলে উঠল, সোনা ভাবি, তুমি আমার পাশে বসবে? আমার ননদ এইবার এসএসসি পরীক্ষা দিয়েছে, দেখেই মনে হয় খুব দুষ্টুমি করে। আমি গিয়ে ওর পাশে বসলাম। এমন সময় বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমাদের ক্ষমা করে দে মা, আমরা কোনোদিনও এইভাবে তোকে বউ করে আনতে চাই নাই। কি করব বল, ছেলেটাকে কিছুই বলতে পারি না। কিছু বলে নিজের ক্ষতি করে বসে থাকে। এই বাসার লোকগুলো এত ভালো কেন? আমার বাবাও বলেছে আমার শ্বশুর শাশুড়ি নাকি খুব ভালো মনের মানুষ। অফিসের লোকদের নাকি নিজের পরিবারের মতো আগলে রাখে। কি হলো মা, খাচ্ছিস না কেন? না মানে খাবো কিভাবে, হাত আমার পুড়ে গিয়েছে। ভাবি, তোমার হাতে কি এগুলা? ননদ বলে উঠল। কই দেখি দেখি। মা বললেন, না কিছু না তো মা, আমি বললাম। মা জোর করে আমার হাত দেখলো। আমিও বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। দেখছো তোমার ছেলের কাণ্ড, কি করছে মেয়েটার অবস্থা? তন্ময়, এই তন্ময়, বাবা হুঙ্কার দিয়ে বললেন। কি হয়েছে আব্বু? চোখ মুছতে মুছতে তন্ময় এদিকে আসলো। ঠাস ঠাস তার গালে 2টি চর বসিয়ে দিলেন বাবা। তুই দিন দিন জানোয়ার হয়ে যাইতেছস কেন? কি অবস্থা করেছিস মেয়েটার? মায়ের খেয়ে উনি আমাদের সামনে আবার পাগলের মতো করতে লাগলো। মা শান্ত করতে গেলে বাবা মায়ের হাত ধরে ফেলে
কারণ এখন কি থেকে কি করে ফেলবে বলা যায় না। ঘরের সব আসবাবপত্র ভেঙে চলে গেল। বাবা নতুন আসবাবপত্রের অর্ডার দিলেন। এখন আমাকে মা খাইয়ে দিতেছে। মাফ করে দে মা, আমার ছেলেটা যে কি থেকে কি করে ফেলে ও নিজে কিছু আঁচ করতে পারে না। ওনার কি কোনো প্রবলেম আছে? আমি বললাম, 6 বছর আগের ঘটনার পর ওর মাথায় সমস্যা হয়। ডাক্তার বলছে আর যা খুশি করতে দিতে, তা না হলে আমরা ওকে হারিয়ে ফেলতে পারি। কি হয়েছিল ওনার 6 বছর আগে? আমাকে জানতেই হবে। বিকেলে দেখি ঘরে ফিরে আসছে উনি। এসেই মায়ের রুমে চলে গেলেন। তুই মেয়েটাকে এভাবে কষ্ট দিলি কেন বাবা? ও কেন 6 বছর আগে আমাকে কষ্ট দিছে? ও তো জানতোই আমি ওকে কত ভালোবাসি। ও আল্লাহ, এই সাইকো আমারে 6 বছর আগে কই পাইল? রাতের বেলা খেয়াল করলাম লোহা গরম করে আমার দিকে এগিয়ে আসছে। চোখে আগের দিনের মতো পশুত্ব। আমি এক পা করে পিছু পিছু হাঁটছি আর উনি এগিয়ে আসছেন আমার দিকে। রাতে দেখি সাইকোটা গরম লোহা আর সূচ নিয়ে ঘরে ঢুকলো। চোখে আগের মতো সেই পশুর ছায়া। দেখে মনে হলো এখনই এই লোক আমাকে খুন করবে। আমি ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলাম। আমি যতই পিছিয়ে যাই জানোয়ারটা ততই আমার সামনে আসে। এক সময় আমি দেয়ালের সাথে লেগে গেলাম। উনি কিছু না বলে আমাকে কিস করা শুরু করলেন। কিছুক্ষণ কিস করার পর গরম সূচ হাতে নিলেন। আমি ভয়ে কেঁদে দিলাম। আমার কান্নার আওয়াজে সে পৈশাচিক হাসি হাসছে। প্লিজ আমাকে মারবেন না সোনা, আমি তোমাকে মারতে পারি না বলো। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই না? আমার গালে হাত দিয়ে পাগলের মতো বলছে কথাগুলো। তার পাগলামো দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম। যেভাবেই হোক আমায় পালাতে হবে, তা না হলে এই জানোয়ার আমাকে কবরে উঠাবে শিওর। আমি পালাতে যাব, কিন্তু উনি আমার হাত ধরে ফেললেন। তারপর উনি আমার ওড়নাটা বুক থেকে কেড়ে নিয়ে আমার হাত বাঁধতে থাকে। প্লিজ আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। মারবো না সোনা, আজ আমাদের একটা ভালোবাসার প্রতীক উপহার দিব তোমায়। উনি আমার হাত বেঁধে ফেললেন। তারপর আমার মুখে এক দলা কাপড় ঢুকিয়ে দিয়ে বিছানায় ফেলে দিলেন। ভয়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কিন্তু আমি চিৎকার করতে পারছিলাম না, কারণ আমার মুখ বাঁধা ছিল। কিছুক্ষণ পর গরম কিছু আমার পিছে অনুভব করলাম। মনে হলো কেউ আমার চামড়া কেটে ফেলেছে। আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, কিন্তু উনি কিছুই মনে করলেন না। কিছুক্ষণের মাঝে আমার মনে হলো আমি জাহান্নামে চলে এসেছি। এত কষ্ট যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি প্রার্থনা করতে লাগলাম আল্লাহর কাছে যেন এই লোকের কাছ থেকে আমায় মুক্তি দেন। কিছুক্ষণ পর জানোয়ারটা কি যেন আমার পিঠে লাগিয়ে দিল। সব কষ্ট চলে গেল অল্প সময়ের মাঝে। তারপর উনি আমার বাঁধন খুলে দিলেন। আমার চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু ভয়ে কাঁদতে পারছি না। এমন সময় পশুটা আমার পিঠের ছবি দেখে বলল, সোনা, ট্যাটুটা সুন্দর হয়েছে না? এটা আমার আর তোমার ভালোবাসার প্রতীক। আমি কিছু না বলে ভয়ে ভয়ে মাথা নাড়ালাম। উনি আমাকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে বলল, আমি জানি সোনা, তোমার অনেক কষ্ট হয়েছে, এই দেখো আমিও করেছি। বলে উনি আমাকে ওনার বুকে করা ট্যাটুটা দেখালো। সেখানে খুব ভালোভাবে দেখা যায় একটা লাভের মাঝে আমাদের দুইজনের নাম। উনি আমার কপালে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি ওনার বুকের মাঝে শুয়ে ভাবতে লাগলাম সাইকোটাকে আমি খুন করব, বা হলেও ও আমাকে খুন করবে। এমন সময় বিদ্যুৎ চমকায়। আমি ভয় পেয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। উনি পরম আদরে আমাকে তার ভালোবাসার শহরে নিয়ে গেলেন। ভালোবাসে উনি, কিন্তু এত কষ্ট দেয় কেন আমাকে? কিছুক্ষণ আগে কত কষ্ট দিল, আর এখন আদরে ভরিয়ে দিচ্ছে আমায়। আমি ইচ্ছে করেও বাধা দিতে পারছি না তাকে। আমি আমার কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললাম। পাগলের মতো আদর করতে লাগলাম এই সাইকো পশুটাকে। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি উনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন, চোখে ভালোবাসার সমুদ্র খেলা করছে তার। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, একটা মানুষের ভিতরে কিভাবে দুইটা রূপ থাকতে পারে। কোনো সময় পশুর রূপ, আবার কোনো সময় একজন নির্ভরতার মানুষের রূপ। আজ বাবার বাসায় যাব, কিন্তু এই লোক আরও বেশি খুশি যাওয়ার জন্য। বাবার বাসায় গিয়ে খুন করে পালাবো এই লোকটাকে। আমাকে কষ্ট দেয়া সব পাই পাই করে বুঝিয়ে দিব। ওনাকে দেখলেই ভয়ে ভয়ে আমার আত্মা কেঁপে ওঠে। কিছুক্ষণ পর রুমে আসলো। পিছনে কিছু একটা আছে। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। সোনা, এই নাও, শাড়িটা পরে নাও। যাক, বাঁচা গেল। আমি ভেবেছিলাম নতুন কোনো অত্যাচার করবে আবার।
কি হলো, জলদি পড়ো, আমি তোমার শাড়ি পরা দেখব। আসলে আমি শাড়ি পরতে পারি না, মাথা নিচু করে বললাম। উনি আমার কোমর জড়িয়ে ধরে আমার কপালে আলতো করে চুমু দিল। দাও, আমি পরিয়ে দেই। উনি নিজ হাতে আমায় শাড়ি পরিয়ে দিতেছে। আমি হাবলার মতো তাকিয়ে আছি। এরপর আমায় সাজিয়ে দিল। বাবার বাসায় আসার সময় শ্বশুর আব্বা ওনাকে কিছু খাম আর চাবি দিল। বাবার বাসায় আসলাম কিছুক্ষণের মাঝে। আসলে আমরা ভাড়া থাকতাম একটা ফ্ল্যাটে। উনি এসেই বাবাকে খাম দুইটো আর চাবি দিল। বাবার চিঠিটা পড়ে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি চিঠি নিয়ে পড়তে লাগলাম। প্রিয় বন্ধু, সবাই জানে তুই আমার কর্মচারী, কিন্তু আমরা তো জানি আমরা কত ভালো বন্ধু। তোকে অনেকবার বলেছি আমার জিএম হতে, কিন্তু তুই হলি না। আজ তোকে আমার এমডি করলাম। ভাবিস না তোর মেয়ে আমার বৌমা হয়েছে বলে করেছি। এটা তোর প্রাপ্য রে ভাই। অনেক দিন থেকে ইচ্ছা ছিল তোর মেয়েকে আমার মেয়ে বানাবো, কিন্তু তার আগে আমার ছেলে তোর মেয়েকে আমার মেয়ে বানিয়ে নিল। তুই আমার ছেলের উপর রাগ করিস না, ও খুব ভালো ছেলে, খালি একটু পাগলামি করে। ইতি সেই বন্ধু। চিঠিটা পড়ে এই পরিবারের প্রতি আমার সম্মান বেড়ে গেল। এমডি হওয়ায় বাবাকে একটি বাংলো আর 2টি কার গিফট করেছে বাবা। এখন আমি প্রতিশোধ নেব। রান্নায় ঝাল দিলাম সেই রকম। কি করছিস? কি ছেলেটা ঝালে মরে যাবে তো? চুপ থাকো তোমা। হি খেতে দিতাম রাতে। উনি খাচ্ছে আর দারুণভাবে আমার দিকে তাকাচ্ছে। দেখে বোঝা যায় খুব কষ্ট হচ্ছে তার অমন চেহারা দেখে আমারই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। উনি খেয়ে রুমে চলে গেলেন। রুমে গিয়ে দেখি কষ্টে লাফাচ্ছে, ঝালে চোখ মুখ লাল হয়ে গেছে, শাসাতে ক্লান্ত হয়ে গেছে। আমি কিছু না বলে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর ওনার গলা ধরে আমার ঠোঁট মিলিয়ে দিলাম ওনার ঠোঁটে। উনি খুব জোরে জড়িয়ে ধরলো আমায়। কিছুক্ষণের মধ্যে আবারও ভালোবাসার মাঝে ডুবে গেলাম। উনি ঘুমিয়ে গেছে। আমি ওনার বুকে মাথা রাখলাম। কিছুক্ষণ পর আবিরের মেসেজ আসলো, প্ল্যান সব রেডি সোনা? ওকে, আগামীকাল দেখা করবে সোনা। কোথায়? পাতাকুড়ি পার্ক। ওকে, কতগুলো চুমুর ইমোজি। আমার বর আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। ঘুমের মাঝে বলতেছে, আমায় ছেড়ে যেও না প্লিজ তিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ওর কথা শুনে ওর জন্য আলাদা টান অনুভব করলাম। কখন যে এই সাইকো লোকটাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। আমি ওনাকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম। উনি ঘুমের মাঝে আমায় জড়িয়ে ধরে আছেন। সকাল হয়ে গিয়েছে। বাসায় মা ছাড়া কেউ নেই। তন্ময় ঘুমিয়ে গেছে। আমি মাকে মিথ্যা বলে বেরিয়ে পড়লাম আবিরের সাথে দেখা করার জন্য। গিয়ে দেখি আবির আমার জন্য অপেক্ষা করছে। আমি যাওয়া মাত্রই আবির আমাকে জড়িয়ে ধরলো। আমি এক ধাক্কায় ওকে সরিয়ে দিলাম। উফ, আবির ছাড়ো তো, ভালো লাগে না এইসব। ওকে বাবা, ঠিক আছে, কি প্ল্যান করলাম? এই নাও গান। এটা দিয়ে ওই সাইকো লোকটাকে খুন করে টাকা পয়সা সব নিয়ে চলে আসবে। তারপর আমরা পালিয়ে যাব অনেক দূর। ওকে, ঠিক আছে, বাই। আবিরের সাথে দেখা করে চলে আসলাম। এসে দেখি তন্ময় রেগে আছে। ভয়ে আমার জান শেষ। আবার যদি মারে? কোথায় গিয়েছিলে? কোনো জায়গায় না, একটু ঘুরতে গেছিলাম। ঠাস ঠাস 2টো চর আমার গায়ে বসিয়ে দিল তন্ময়। কি মনে করো নিজেকে? যাওয়ার আগে একবার আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিনি কেন? সরি সোনা, আর হবে না। ওর গলা জড়িয়ে ধরে বললাম, না, আমি রাগ করছি। কি করতে হবে আমার বরের রাগ ভাঙাতে? ও কিছু না বলে আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আমার উপর উঠলো। যা চাবো তাই দিবা তো? বলো সোনা, কি লাগবে? গলা জড়িয়ে ধরে তোমার ওই গোলাপি ঠোঁট খাবো। যাও দুষ্ট সাইকো। একটা কিস করলাম। তন্ময় কিছু না বলে ওর ঠোঁট আমার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল। আমিও আমার স্বামীর আদর উপভোগ করতে লাগলাম। কিছুক্ষণ পর ও আমার শাড়ি খুলতে লাগলো। আমি আর ওকে বাধা দিলাম না। আমাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে ওই। তুমি এত সুন্দর কেন গো? ওর কথায় আমি লজ্জায় লাল হয়ে গেলাম। ও আমায় ওর বুকের মাঝে নিয়ে বলল, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তবে আমি মরেই যাব। এইবার আমি রেগে গেলাম। ওর বুকের উপর উঠে আবার একটা ছুরি ওর গলায় ধরলাম। আর একবার যদি মরার কথা বলছো তাহলে তোমার গলায় চালিয়ে দিব। এইটা সাইকো ছেলে। আর বলবো না। ওই দেখো টিকটিকি।
আমি ভয়ে ছুরি ফেলে দিলাম। ওই সুযোগ মতো আমার উপর নিচ ফেলে দিয়ে আমার উপর উঠল। তারপর আমাকে ওর ভালোবাসার আক্রমণ শুরু করে দিল। আমিও পাল্টা আক্রমণ করলাম। ওর প্রতিটা স্পর্শে আমি শিহরিত হয়ে উঠছিলাম। বাবার বাসায় দিনগুলি অনেকটা হানিমুনের মতো কাটলো। ও প্রতি রাতে আমাকে অত্যাচার করত, কিন্তু তারপরে আমাকে অনেক ভালোবাসতো। সত্যি বলতে ওর অত্যাচারের প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। কিছুদিন পর চলে আসলাম বাসায়। আমার বর খালি আমাকে আদর করে। আমারে ভালো লাগে, কোনো বই বা চায় না তার পরের ভালোবাসা পেতে। কিন্তু আমি আমার প্ল্যান ভুলে যাইনি। রান্নাঘরে রান্না করছিলাম, এমন সময় ও পিছন থেকে জড়িয়ে ধরে আমাকে চুমু খেতে শুরু করলো। কি করছো, কি করছো? আমার সোনা বউকে আদর করছি। হয়েছে হয়েছে, যাও, আমি খাবার নিয়ে আসছি। আমার ঠোঁট ভিজিয়ে দিয়ে চলে গেল পাগলটা। আজ প্ল্যানকে সাকসেসফুল করব। সকালে উঠে রেডি হয়ে নিলাম। তন্ময় ঘুমোচ্ছে। আমি ওর কপালে চুমু দিয়ে বললাম, আমাকে মাফ করে দাও সোনা, আজকের পর হয়তো আর দেখা হবে না। শেষবারের মতো ওকে বুকে জড়িয়ে ধরে বেরিয়ে পড়লাম। জানি না যে কাজে যাচ্ছি বেঁচে ফিরতে পারবো কিনা। যাওয়ার আগে পুলিশকে ফোন দিলাম। আসলে আমি একজন গোয়েন্দা, টাকা পয়সা কিছুই নেইনি, শুধু আবিরকে দেয়া ঘান নিয়েছি। টাকা পয়সা কই এনেছো? টাকা পয়সা জানি না, কিন্তু তুমি আমার কাছে বাঁচবে না। আবির ওরফে ছোট জামান বলে ওর দিকে গান ধরলাম। তিশা, কি বলছো তুমি? চুপ থাক। তুই কি মনে করেছিস তোর কারণে আমি ভালো করেই চিনি? তোকে ধরার জন্য এই প্ল্যান আমার। ওই দেখো তন্ময়। তন্ময় এইখানে কিভাবে আসবে? আমি পিছু ঘুরতেই আমার হাত থেকে সো মেরে গান নিয়ে গেল আবির। যখন পরিচয় জেনেই গেছ, তোমার আর বেঁচে থাকার লাভ নেই সোনা। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। গুলির আওয়াজ পেলাম। চোখ খুলে দেখি আমার সামনে নিথর হয়ে পড়ে আছে তন্ময়। ওর বুক থেকে রক্ত ঝরছে। মুচকি হেসে বুকে হাত দিয়ে লাভ শেপ করে আছে। আরেকটি গুলির আওয়াজ পেলাম। পুলিশ করেছে। গুলিটা আবিরের মাথার খুলি উড়িয়ে দিয়েছে। তন্ময়ের এই অবস্থা থেকে আমি ঠিক থাকতে পারলাম না। ওকে আমার কোলে নিয়ে হাউমাউ করতে কাঁদতে লাগলাম। কেন করলে আমার সাথে এমন? কেন নিজে? আমি তোমায় ভালোবাসি গো। তোমায় কিভাবে মরতে দিতে পারি বলো? আমিও ভালোবাসি তোমায়। আমার একটা কথা রাখবে? আমায় একবার তোমার বুকে জড়িয়ে নিবে? আমি কিছু না বলে ওকে আমার বুকে মাঝে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ পর ও হাত পা ছেড়ে দিল। আমি ডাকছি, তাও সাইকোটা সাড়া দিতেছে না। এই ওঠো না প্লিজ, ওঠো না। তুমি আমাকে না মারলে আমি থাকবো কিভাবে? আমি ওর বুকে মারতে থাকলাম। হঠাৎ ও শ্বাস নিতে শুরু করলো। আমি ওকে মেডিকেলে নিয়ে তাড়াতাড়ি গেলাম। ফোন করে সবাইকে ডাকলাম। ওকে আইসিইউতে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, দেখুন, ওনাকে আমরা বাঁচাতে পারবো না। ওনার হার্ট বরাবর গুলি লেগেছে। তাছাড়া প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আপনারা পারলে ওনাকে বিদেশে নিয়ে যান। ডাক্তারের কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার কারণে আজ ওর এই অবস্থা। কিছুক্ষণ সময় পর একটা মেয়েকে দেখে আমি আটকে গেলাম। আমি কি স্বপ্ন দেখছি? কিভাবে সম্ভব? আমার মনে অনেক প্রশ্ন। আমি একটি মেয়েকে দেখে অবাক হয়ে গেলাম। আমি ভুল দেখছি না তো? কি করে সম্ভব? তো সেই মেয়ে যাকে তন্ময় ভালোবাসতো। কিন্তু মা তো বলেছিল মেয়েটি মারা গেছে। মেয়েটির সাথে আরেকটি লোক আর একটি বাচ্চা আছে। লোকটি মায়ের সাথে কথা বলছে। আমি তাদের ওখানে গেলাম। লোকটি মাকে বলছে, আর কতদিন মা মুনি আমি তোমাদের আর পরিবারকে ছেড়ে বিদেশের মাটিতে পড়ে থাকবো? যতদিন তোর ছোট ভাই সুস্থ না হয় ততদিন থাকতে হবে। কিন্তু মা, আমাদের যে আর বিদেশে থাকতে ভালো লাগে না। আর আপনাদের নাতিও আপনাদের জন্য খালি কান্না করে। আমি কিছুই বুঝতে পারছি না। লোকটা মাকে মামুনি বলে ডাকছে কেন? আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, এনারা কে? তিশা, হলো আমার বড় ছেলে নীল, আর হলো মায়া, নীলের বউ। কিন্তু মা, আপনি তো বলেছিলেন এই আপুকে তন্ময়। হ্যাঁ, ঠিকই বলেছিলাম। মায়াকে তন্ময় ভালোবাসতো। মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তন্ময় মায়াকে অনেক ভালোবাসতো, কিন্তু কোনো দিন বলতে পারেনি। নীল যেই দিন মায়াকে বউ করে নিয়ে আসে, তখন তন্ময় এটা সহ্য করতে পারে নাই।
তন্ময় মায়াকে অনেক ভালোবাসতো, কিন্তু কোনোদিনও বলতে পারেনি। নীল যেদিন মায়াকে বউ করে নিয়ে আসে তখন তন্ময় এটা সহ্য করতে পারে নাই। ও রাগ করে বাসা থেকে চলে যায়, কিন্তু রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়। মাথায় আঘাত পাওয়ার কারণে ওই পাগল হয়ে যায়। নীল আর মায়াকে বারবার খুন করতে আসতো। ডাক্তারকে বললে ডাক্তার বলে যতদিন না এদের এই দুইজনকে মারতে পারবে ততদিন ওর পাগলামো যাবে না। তাই তোমার বাবা নীল আর মায়াকে আমেরিকা পাঠিয়ে দেয়, আর তন্ময়কে এটা বোঝায় যে ওরা মারা গেছে। এখন আমার কাছে সব ক্লিয়ার। আমার বরের ছোটবেলা থেকেই মাথায় প্রবলেম ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর তার পাগলামো বেড়ে যায়। ওর ছোটবেলায় একটি রোগ হয় যার সাইড ইফেক্ট ওর ব্রেইনে পড়ে। ছোটবেলা থেকেই এমন করা শুরু করে ও। আমি পুরাই অবাক, নীল ভাইয়া একমাত্র ভাইয়ের ভালোর জন্য নিজের পরিবার থেকে এত দূরে। আমি ভাবছি এমন সময় মায়া আপু আমার হাত ধরলো। জানো বোন, আমি তন্ময়ের চেয়ে বয়সে 5 বছরের বড়। সবসময় ওকে ছোট ভাইয়ের মধ্যে দেখেছি। ও সবসময় আমার সাথে থাকতো। ভাই না থাকায় আমিও ওকে নিজের ভাইয়ের মতো মেনে নিয়েছিলাম। কিন্তু যখন নীলের সাথে আমার বিয়ে হয় তখন আমি জানতে পারলাম যে ও আমাকে ভালোবাসে। ওর ভালোর জন্য এতদিন আমেরিকায় ছিলাম। তোমাদের ছেড়ে হয়তো আর কোনো দিন আসতাম না। কিন্তু নীল যখন জানতে পারলো ওর এই অবস্থা, তখন আর থাকতে পারেনি, চলে এসেছে। কথাগুলো বলে উনি কাঁদতে লাগলেন। আমি কি বলে আপুকে সান্ত্বনা দিব ভেবে পেলাম না। কাঁদবেন না আপু, সব ঠিক হয়ে যাবে। জানো, তোমার নীল ভাইয়া প্রতিদিন কাঁদে তার ভাইয়ের জন্য। সব ঠিক হয়ে যাবে আপু। এমন সময় ডাক্তার এসে বলল, আপনাদের জন্য সুখবর আছে। কি হয়েছে ডাক্তার? আসলে ওনার হার্ট নষ্ট হয়ে গেছে, কিন্তু একজন ব্যক্তি মরার আগে তার হার্ট তাকে দান করে দিয়ে গেছেন। আল্লাহর রহমতে অপারেশনের পর উনি সুস্থ হয়ে যাবেন। ডাক্তারের কথা শুনে আমাদের সবার চোখে সুখের পানি। আমি মায়া আপুকে জড়িয়ে ধরে কেঁদে নিলাম। তখন তন্ময় অনেকটা সুস্থ। এই কয়েকদিন আমাদের কারো সাথেই দেখা করতে দেয়নি। আজ দেখা করতে দিবে। আমি কেবিনে ঢুকে দেখলাম ওই আমার দিকে তাকিয়ে মিটমিট হাসছে। আমি ওর পাশে বসা মাত্রই আমার হাত ধরে বলল, আই লাভ ইউ। এমন করে বলছো আমি মনে হয় তোমায় ভালোবাসি না, বলে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এমন সময় বাবা মা সবাই আসলেন। ও সবার সাথে কথা বলতে লাগলো। এমন সময় চিৎকার করতে লাগলো, তিশা, নীল ভাইয়া। ওর কথা শুনে দরজার আড়ালে থাকা নীল ভাইয়া চলে যেতে লাগলেন। যাস না ভাইয়া, তুই বেঁচে আসিস জানলে কবেই তোদের কাছে আমার অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিতাম। নীল ভাইয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলো। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। আই অ্যাম সরি ভাইয়া, প্লিজ মাফ করে দাও। চুপ, একটা কথাও বলবি না। দরজার ওই পাশে মায়া আপুও কাঁদছে তার ছেলেকে কোলে নিয়ে। তন্ময় আপুকে ডাক দিল, আপু আমার কাছে আসবি না? মায়া আপু ওর কাছে গেল। আমায় মাফ করে দেন আপু, প্রথমে ভুলটা বুঝিনি, কিন্তু যখন বুঝলাম তখন তোরা ছিলি না। এই অপরাধবোধ আমায় 6টি বছর কুড়ি করে খেয়েছে। আই এম সরি আপু। না ভাইয়া, এইসব বলে না। আমি তোকে ভাবি বলবো না, আপু বলেই ডাকবো। আচ্ছা ডাকিস। এখন থেকে আমরা সবাই মিলে একসাথে থাকবো, আর কোনো সাইকোগিরি করব না। তার মানে তুমি? সরি তিশা, আমি ইচ্ছা করেই অমন করতাম। তাই আগে বাসায় চলো। আমাদের কথা শুনে সবাই হেসে দিল। নীল ভাইয়া বলল, ওকে বাসায় গিয়েই তন্ময় আর তিশার আবার বিয়ে দেব। আমিও বিয়ে করব। পিচ্ছি শান বলল, ও মা, তাই কাকে বিয়ে করবে সোনা? কোলে নিয়ে কথাটা বললাম। কেন তোমাকে? তুমি দেখতে কত কিউট। সোনা, এখন বিছানায় বসে আছি, একটু আগে বিয়ে হয়েছে। আগের বার বাসর রাতে সিগারেটের ছেঁকা দিছিল, এইবার কি দিবে আল্লাহ জানে। একটু পর আমার সাইকো বোর আসলো। আমি উঠে তাকে সালাম করলাম। উনি আমাকে জড়িয়ে নিল বুকের মাঝে। এই খবরদার ছবে না আমাকে। কিন্তু কেন বাবু? আমার কতগুলা ডিমান্ড আছে। কি কি শুনি বলো তো? নীল ভাইয়ের সাথে অফিসে যেতে হবে, বখাটেদের সাথে ঘুরতে হবে, আরেকটা কি? আমার লজ্জা লাগে। কি বলো না গো? আমাকে একটা জুনিয়র তন্ময় গিফট দিতে হবে। উনি কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলো। কি করছো, ছাড়ো। জুনিয়র তন্ময় দিতে হবে তাই না? ভাগ সাইকো কোথাকার। লাইট অফ। কেবিনে শুয়ে আছি, আমার পাশে শুয়ে আছে আমার মেয়ে। উফ, আমার মেয়েটা কত কিউট হয়েছে। তন্ময় এসে ওকে কোলে তুলে নিল। দেখো কত কিউট আমাদের মেয়ে।
তুই কোনো কথা বলবি না। একটা ছেলে দেওয়ার মুরত নাই, আবার পিরিত দেখাইতে আসছে। ও কিছু না বলে আমার কপালে চুমু দিল। এমন সময় নীল ভাইয়া বলে উঠল, আমরাও আছি ভাই। আমরা দুজনেই লজ্জা পেলাম। সবাই মিলে এখন আমাদের সুখী সংসার। মেয়ের নাম রেখেছি তানিশা। শান সবসময় তানিশাকে নিয়ে ঘুরে বেড়ায়। আমার আব্বুটার কথা, তার বোন সবসময় তার সাথেই থাকবে। আমার মেয়েটাই শান ভাইয়া বলতে অজ্ঞান। সবাইকে নিয়ে অনেক সুখী আছি, তবে আমার বরের সাইকোগিরি এখনও আছে। সমাপ্ত। তাদের সবাইকে ধন্যবাদ যারা আমার এই গল্পটি পড়ে আমাকে উৎসাহিত করছেন। ধন্যবাদ।